ইন্টারের পর কিন্তু আর পড়াশোনা করেন নাই। ১ বছরের ভিতরে যদি আমি কোনো কিছু না করতে পারি, তারপরে তো আমি আবার সেকেন্ড টাইম ভার্সিটি দিতে পারবো। আপনার টার্গেটটা কি ছিল? আমি শুধুমাত্র কিবোর্ডে টাইপ করতাছি। আর ওই জিনিসটা থেকে দেখা যায় এমন কোনো কিছু একটা আসতেছে। ফ্যামিলির সাথে একটা চ্যালেঞ্জ নিছিলেন। আসলে ফ্যামিলি থেকে সাপোর্টটা আসে না। স্মার্টফোন ইউজ করলে সময়গুলো নষ্ট হয়। আর টেবিল ছিল কিন্তু চেয়ার ছিল না। যে আপনার ক্লাস 8 থেকে একটা স্বপ্ন ছিল। ১ম অ্যাসাইনমেন্ট আসলো ওই দিনকে আমার বাসায় ওয়াইফাই অফ। ১ম আসলে যেকোনো কিছুই কঠিন মনে হয় আরকি। এতদিন কোডিং করে আসতেছিলাম। একটা মজায় ছিলাম। মানে কিন্তু যে করছে সে নাই, সেটা বাকিরা চালায় নিয়ে গেছে। আমার মেন্টর ছিল হচ্ছে সেজুতি আপু। আমরা নিজেদের মতো করে একটা ওয়েবসাইট বানাই। তারপরে যখন ফিগমা দেওয়া বন্ধ হয়ে গেল, নিজে থেকে ডিজাইন করতে হলো। লাইফে মামাদের ওদেরই বেশি। সো হুমায়ুন কবির ভাই কেমন আছেন? তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। ওকে, নাইস। তো হুমায়ুন কবির ভাই, আপনার খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি। আ আপনি ইন্টারের পর কিন্তু আর পড়াশোনা করেন নাই। সো ইন্টারের পরে কিন্তু হচ্ছে যে আপনি সরাসরি কিন্তু একটা প্রফেশনাল জায়গায় চলে আসছেন। যেখানে মানুষজন ইউনিভার্সিটি শেষ করে আ আসে, সেখানে হচ্ছে যে আপনি ফ্যামিলির সাথে একটা চ্যালেঞ্জ নিছিলেন, রাইট? যে লাইফে কিছু একটা হবেন। সো এটা সম্পর্কে যদি একটু আমাদেরকে বলেন যে চ্যালেঞ্জটা কিরকম ছিল এবং আপনার টার্গেটটা কি ছিল? যে এত কম বয়সে একটা প্রফেশনাল জায়গায় যাওয়া। আপনি তো এখন বর্তমানে একটা কোম্পানিতে কিন্তু আপনি জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হিসেবে কাজ করতেছেন, রাইট? সো এই পর্যন্ত আসলে মানে চ্যালেঞ্জটা কি ছিল এবং এই পর্যন্ত আসার পেছনে জার্নিটা কিরকম ছিল? আম আসলে ভাই ঘটনা শুরু হয় আমার ক্লাস 8 এ থাকতে। তখন বাসায় ১ম কম্পিউটার আসে। তো ওকে, কম্পিউটার আসে YouTube ঘাঁটতে হঠাৎ HTML CSS এর সাথে পরিচয়। তো তখন মনে হলো যে এই জিনিসটা ভালো লাগবে। আচ্ছা, তো তখন বাসায় ১ম বলছিলাম যে আমি এই জিনিসটা শিখতে চাই। ওকে, তো বাসা থেকে মানে ট্র্যাডিশনাল মাইন্ড যে এই কম্পিউটার কোথায়ও কি টাকা ইনকাম করা যায়। তো তাদের ছিল যে না এসব শিখে এখন তোর কোনো লাভ নাই। তো ওকে, সময় চলতে থাকে। আম তারপর যখন ইন্টার শেষ হবে মানে আমার ফাইনাল পরীক্ষা চলতেছে এইচএসসি। তো তখন আমার মাথায় ভূত চাপে যে না এবার আমি একটা করব। কারণ প্রোগ্রামিং হিরোর সাথে আমার হচ্ছে পরিচয় যখন ওই ২০২০ এ ১ম কোর্স লঞ্চ করে। ওকে। আমি তখন এসএসসির স্টুডেন্ট ছিলাম। তখন থেকেই। তখন তখনও আমি হ্যাঁ, ইউটিউবে দেখতেন? হ্যাঁ। তো তখনও আমি ইভেন যখন এসএসসির স্টুডেন্ট ছিলাম তখনও বাসায় বলছিলাম যে আমি একটু শিখব। কিন্তু অনুমতি পাইনি। তো লাস্টে যখন আমি এইচএসসি পরীক্ষা দিব তখন জানলাম যে ব্যাচ 7 এর এনরোলমেন্ট শুরু হবে। তো তখন বাসায় বলছি যে আমি করব। কোর্সটা করব। আ তো সবাই যেভাবে ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছে আমি ওইভাবে না দিয়া আমি দেখি একটু কোর্সটা করে দেখি হয়তো কিছু করতে পারবো। তখনও রিজেকশন। তো তখন আমার একটু মেজাজ গরম হয়ে যায় এবং তখন ১ম এ আলোচনা করছিলাম। শুনে নাই। তারপরে মোটামুটি একটা চ্যালেঞ্জ টাইপের নিছি যে ওকে আমি ১ বছর টাইম দাও। ১ বছরের ভিতরে যদি আমি কোনো কিছু না করতে পারি, তারপরে তো আমি আবার সেকেন্ড টাইম ভার্সিটি দিতে পারবো। ওকে। তো তখন সেকেন্ড টাইম দিবনি। আর ছাত্র হিসেবে যেহেতু মোটামুটি ভালোই ছিলাম। তো কইছিল আচ্ছা ঠিক আছে যা। সো আপনার মাথায় আসলে মানে বুট কেমনে ঢুকছে যে আমি একাডেমিক জিনিসটা বাদ দিয়ে কেন আসলে প্রফেশনাল লাইফে চলে আসবো এত তাড়াতাড়ি? আসলে ভূত ঢুকছে এটা ২ টা রিজন ছিল। এক হচ্ছে আ শুরু থেকে মাথায় একটা ছিল যে আ আর্লি বয়সে আমার ইনকাম সোর্স তৈরি করতে হবে। ওকে, রিজন এটাও ছিল এটার কারণ হচ্ছে ফ্যামিলির দায়িত্ব নিতে হবে। এটা যেহেতু বড় ছেলে আমি। আর আরেকটাই ছিল যে এই জিনিসটা ভাল লাগতো। আমি যখন ১ম শুরু করছিলাম, মানে ওই যে ব্যাক টু ক্লাস 8 তখন যখন শুরু করছিলাম স্পেশালি বা HTML এ মার্কিউ ট্যাগ ছিল না একটা? হুম, হুম, তো মার্কিউটেক। হ্যাঁ, তো তখন জিনিসটা একটু মজার ছিল যে আমি ওই একটা যে জিনিস লিখতেছি আর আসতেছে, আশা যাচ্ছে। যেরকম হ্যাঁ। তো আমার কাছে জিনিসটা ম্যাজিক মনে হয়েছে যে বেশ মজার জিনিস। আমি শুধুমাত্র কিবোর্ডে টাইপ করতাছি। আর ওই জিনিসটা থেকে আমি মানে দেখা যায় এমন কোনো কিছু একটা আসতেছে। তো এটা ২ টা রিজন ছিল যে মাথায় ভূত চাপার যে দ্যাট না মিনস আপনার বড় ছেলে হিসেবে আপনার ফ্যামিলির দায়িত্ব নিতে হইছে। আ একটা পার্সোনাল ইস্যুর কারণে যে আপনার ফ্যামিলির দায়িত্ব আপনাকে নিতে হইছে। এটা মাথার মধ্যে ছিল। আর 2nd থিং ছিল হচ্ছে যে ওই যে ক্লাস 8 এ যে আপনি HTML ট্রাই করছিলেন, তখন গিয়ে আপনার ভাল লাগছে যে আপনি মানে কিছু করতেছেন এবং সেটা আউটপুট ভিজুয়ালাইজ দেখতেছেন। হ্যাঁ। ওয়াও! সো এরপরে? তারপর ভর্তি হই। ওকে, আ ভর্তি হওয়ার জন্য এখানেও একটা কাহিনী হয়েছিল। সেটা হচ্ছে যে আমার যে পিসি, পিসিটা হচ্ছে আমার মেজো মামার ছিল। মেজো মামার কাছ থেকে আমি নিয়েছিলাম। ওকে, ল্যাপটপ ছিল। তো ওই ল্যাপটপ হচ্ছে চলে না।
তো ওকে। আমার ওই মানে ল্যাপটপ, কোন রকম। হ্যাঁ কোনো রকম, তো আমার ওই ল্যাপটপ ঠিক করতে হবে, তারপর কোর্স ফি আছে, তারপর হচ্ছে ইনিশিয়াল আমার কিছু খরচ আছে, যেমন টেবিল ছিল কিন্তু চেয়ার ছিল না, এরকম অবস্থা। তো মানে আমি আসলে পড়তাম হচ্ছে বিছানা বসে পড়ে ওকে। পড়তাম। সো কোর্সের ফিটা কিভাবে ম্যানেজ করছেন? এইখানে হচ্ছে আমার বড় মামার মানে কি কয়টার নাম, আহ, আশা, অবদান। হ্যাঁ অবদান। ওকে। বড় মার কাছে তখন বড় মার সাথে আমি কথা বলি যে মামা আমি চাচ্ছি যে, বড় মার সাথে অবশ্য এইভাবে কথা বলা যায় না, তর্ক বিতর্ক করা যায় না। তো বড় মামার সাথে বলি যে মামা আমার প্ল্যান হচ্ছে যে আমি ইন্টারের পরে পড়ালেখাটা করব না, কোর্সটা করব। তখন বড় মামা মানে বলছিল যেটা তোর কাছে ভালো মনে হয়। বড় মামার বিপক্ষে যায় নাই, বড় মামা এটা সবসময় আমাকে সাপোর্ট করে আসে। তো তখন বড় মামার কাছে আমি টাকা নিই, কোর্স ফি, পিসি ঠিক করতে হবে, টোটাল মিলে একটা অ্যামাউন্ট মামাকে বলি যে মামা আমার এত টাকা লাগবে, দেন মামা টাকা দেয়। ওই টাকা দিয়ে তারপর বাহ! মামা শুরু। টাকা দিছে। হ্যাঁ, মানে আমরা মানে রিয়াল লাইফে যেটা দেখতে পাই যে মেক্সিমাম টাইমে কিন্তু হচ্ছে যে আসলে ফ্যামিলি থেকে সাপোর্টটা আসে না বা বুঝে না আরকি। কারণ ট্র্যাডিশনাল যে আ পদ্ধতি আছে যে এটা করো, ওইটা করো তারপর তুমি হচ্ছে যে হয় এদিকে যাও, না হলে এদিকে যাও, নাহলে বিসিএস যাও বা এরকম ট্র্যাডিশনাল যে জিনিসপত্রগুলা থাকে আরকি। আর সেখানে আপনার বড় মামা আপনাকে যে সাপোর্ট দিছে, এটা অবশ্যই একটা মানে প্রাউড এর বিষয় আরকি যে মামা আপনাকে এই পরিমাণ সাপোর্ট দিছে। হ্যাঁ, এটা অবশ্যই। আর মানে একটা থ্যাংকস দেওয়াটা আসলে না, আমি কখনো থ্যাংক ইউ দিতে পারি না। বাট আমার লাইফে মোটামুটি সব অবদানের মূলে বড় মামার একটা তাহলে থাকে। আপনি বড় মামাকে একটা হচ্ছে ধন্যবাদ দিয়ে দেন আরকি যে, মামা আপনি যদি হচ্ছে যে এই পডকাস্টটা দেখে থাকেন, তাহলে আপনাকে হচ্ছে যে অনেক, অনেক ধন্যবাদ যে মানে আপনি এট লিস্ট শুনছেন যে মানে কারণ এই জিনিসপত্রগুলো না প্যাশন থেকে আসে আরকি। যে শুধু আসে না যে আচ্ছা ঠিক আছে করলাম এরকম না। যেহেতু আপনার নিড ছিল একটা ফ্যামিলির একটা নিড ছিল যে আপনি বড় ছেলে হিসেবে কিছু একটা করবেন আর্লি বয়সে। আর তার উপর হচ্ছে যে আপনার ক্লাস 8 থেকে একটা স্বপ্ন ছিল যে এখানে যদি কোনো একটা ক্যারিয়ার করা যায়। সো এটাকে যে সাপোর্ট দেওয়া, সাপোর্ট দিয়ে যে নিয়ে আসা এটার জন্য হচ্ছে বড় মামাকে একটা ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই। বড় মা যদি দেখো, এবং আমি লিঙ্ক দিব, দেখো। তো থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য। মোটামুটি সব বিষয়ে তুমি সাপোর্ট করছো, এর জন্য অসংখ্য ধন্যবাদ। জাজাকাল্লাহ খায়ের। ওকে। সো এরপরের জার্নিটা কিভাবে শুরু হলো? তারপর আমাদের কোর্স শুরু, এবং তখন আমি ফোন ইউজ করতাম না। তো ইন্টারে আমার আরেকটা মাথায় আসছিল যে স্মার্টফোন ইউজ করলে সময়গুলো নষ্ট হয়, তো এই জন্য বাটন ফোন ইউজ করা শুরু করছি। ওকে, তো মামার এখানে কোর্স করা শুরু করলাম। প্রথম অ্যাসাইনমেন্ট আসলো HTML, শুধু HTML, CSS হালকা স্ট্যাটিক। তো প্রথম অ্যাসাইনমেন্ট আসলো, ওই দিনকে আমার বাসায় ওয়াইফাই অফ। ওয়াও! ওয়াইফাই চলে গেছে। ওয়াইফাই চলে গেছে, এবং আমার কাছে স্মার্টফোন নাই যে আমি হটস্পট চালু করে হুম, কি করবো। তো তখন আমার সাথে হচ্ছে একজন মামা ছিল, আম, মেজো মামা। তো মেজো মামাকে বিষয়টা বললাম, ওই দিনকে মামা ওয়াইফাই ব্যবস্থা করলো। এটাও মামার একটা অবদান। ওকে মানে নাইস। লাইফে মামাদের অবদানই বেশি। আসলে। তো এরপর প্রথম অ্যাসাইনমেন্টটা আমি ৮টার দিকে বসছিলাম মনে হয়, যদিও সহজ অ্যাসাইনমেন্ট ছিল এখন যদি ভাবি, হুম। কিন্তু তখন একটু লাগছিল। হ্যাঁ, ১ম আসলে যেকোনো কিছুই মানে একটু কঠিন মনে হয় আরকি। স্বাভাবিক। তখন ৩টা বাজে আমি অ্যাসাইনমেন্ট শেষ করছি। রাত ৩ টায়। হ্যাঁ, রাত ৩টায় অ্যাসাইনমেন্ট শেষ করে দেন ঘুমাই গেছি। ওয়াইফাই এর কি ব্যবস্থা হয়ে গেছিল? হ্যাঁ, ওয়াইফাই ব্যবস্থা করছিলাম আমার সন্ধ্যা ৭টার ভেতর। ওকে। শুরু থেকে ওয়াইফাই ছিল না, মানে ওই দিনের শুরু থেকে ওয়াইফাইটা ছিল না। এর জন্য মামারে গুতাইতেছিলাম যে আমার এক্সাম আছে। যদিও মামা বুঝতো না এনে কিসের এক্সাম আছে, হ্যাঁ। কম্পিউটার এক্সাম জিনিসটা কি। তারপরেও মামা ব্যবস্থা করে দিছে। না এটাই তো অনেক আপনার লাইফে। তারপর শেষ, ১ম অ্যাসাইনমেন্ট শেষ হলো, 2nd টাও ওইখানেই দিলাম। দেন আমি ঢাকাতেই ছিলাম, পড়াশোনা ঢাকাতে। একটা টিউশনি করাইতাম। তারপরে আমার কাছে মনে হচ্ছিল যে আ এইখানে থাইকা কিছুটা মানে অল্প সময় পাওয়া যাইতেছে। যদিও ১ম দিকে তো HTML CSS ওইরকম কোনো নাই। কিন্তু ভাবতেছিলাম যে সামনে যখন জাভাস্ক্রিপ্ট শুরু করবে, তখন হয়তো আমার একটু বেশি টাইম দিতে হবে। হুম, obviously। তো এজন্য এরপর প্ল্যান করলাম যে ঠিক আছে আমি বাড়িতে চলে যাই। বাড়িতে আমাকে ডিস্টার্ব করার কেউ নাই। বন্ধু-বান্ধবও কোথায়তো না। আ ফোন করলে কতক্ষণ? ফোনে আর কত ডিস্টার্ব মানে করা যায়? প্রোডাক্টিভ টাইম কাটানো যাবে। হ্যাঁ। তো এরপর আমি বাড়িতে চলে যাই। বাড়িতে যেয়ে বাকি অ্যাসাইনমেন্ট গুলা একটার পর একটা আসতে থাকে, করতে থাকি। JS এর যখন DOM ম্যানিপুলেশন শুরু হয়, তখন সবচেয়ে বেশি মজা পেয়েছিলাম। একটা আমাদের ছিল AI ইউনিভার্স, একটা অ্যাসাইনমেন্ট ছিল। তো ওইদিনকে শুক্রবার ছিল, আমার মনে আছে। আমি হই করে ফেলছি।
অ্যাসাইনমেন্টটা আমার হয়ে গেছে, পুরোপুরি হয়ে গেছে। রাত্রি শেষ করে আমি সাবমিট করছি, এ সময় ঘুমাই গেছি। তো আমাদের তো এই ছিল যে আহ, আহ, শেষ টাইম হওয়ার পরে গিটহাবে পুশ দিতে পারবো না। তো আমার টাইম শেষ হয় নাই। তো তখন নিজে একটু চেক করতেছিলাম যে ওকে সব ঠিক আছে কিনা। চেক করতে যাই দেখছিলাম যে আমি যে মডেলই ওপেন করি একই জিনিস আসে, ওই মানে কন্টেন্ট চেঞ্জ হয় না। ওকে। জোয়ার নামাজের টাইম হয়ে গেছে ভাই। আমি নামাজে গেছি, মাথায় আমার ওইটা ঘুরতেছে যে কেমনে ফিক্স করবো। নামাজটা পড়ে কোনো রকম দোয়াটা ধরে এসে বলছি। মোটামুটি অনেকক্ষণ ডিবাগ করছি, ডিবাগ করে দেখি যে আমি সবগুলার আইডি দিয়ে রাখছি একটা। আচ্ছা, একই আইডি দিয়ে রাখছেন। আচ্ছা। এরপর ওইটা ফিক্স করলাম। তো ওইটাতে আমার সবচেয়ে বেশি মজা পাইছি, তো কারণ তখন প্রথম ডাইনামিক জিনিস রাইট। আসতেছে, হ্যাঁ। এপিআই ইন্টিগ্রেট করা তখন শেখাচ্ছে। তো এরপর রিয়েক্ট আসলো। আলহামদুলিল্লাহ রিয়েক্টে ওইরকম প্যারা খাই নাই। তারপর যখন ফিগমা দেওয়া বন্ধ হয়ে গেল, নিজে থেকে ডিজাইন করতে হবে, এর একটা প্যারা ছিল। নিজে থেকে আর ডিজাইন, এমনিতেই ডিজাইন নলেজ নাই। তো দেখা দুইখা এদিক এদিক দেখা। এটা কিন্তু অনেক কাজে দেয় আরকি। একটা সময় আমরা আসলে Figma প্রোভাইড করতাম। হুম, বাট এখন কোর্সে করি না। কারণ যেহেতু হচ্ছে যে আমাদের কিছু ফিডব্যাক আসছে যে সবার অ্যাসাইনমেন্টের থিমটা কিন্তু একই হয়ে যাচ্ছে। সো সেখান থেকে আমাদের আসলে স্টেপটা নেওয়া। কারণ আমরা সবসময় ফিডব্যাকের উপর থাকি। মানে আমাদের ইনটেনশন হচ্ছে যে আপনাদের কেরিয়ার বিল্ড করা। এখন কেরিয়ার বিল্ডের জন্য আমাদের যা কিছু করতে হয় আমরা কিন্তু করি। সো এই ক্ষেত্রে আমরা যেটা করা হইছে যে বেস 6 বা 7 এর পর থেকে 7 এ মেবি ইমপ্লিমেন্ট করা হইছে যে আমরা আর ডিজাইন দিব না আরকি। এটাতে অনেক উপকার হয় যে আপনি যখন মানে একই টাইপের ওয়েবসাইটগুলো যখন আপনি ভিজিট করবেন এবং যখন আইডিয়া নিবেন, তখন আমি নিজের থেকে কিন্তু এটা ডিজাইন করার একটা সেন্স কিন্তু আপনার চলে আসে আরকি। হ্যাঁ। যদিও তখন তো ভাই প্যারা লাগতো, এটা হ্যাঁ, স্বাভাবিক। হ্যাঁ। তো এরপর শুরু হলো, 10 করলাম। 11তে আমাদের আলী আলবার্টোস ইন্ট্রোডিউস করা হয়েছিল। তো তখন হচ্ছে সিলেক্ট হয়েছিলাম আমি। আমি আলী আলবার্টোসে গেছিলাম, কিন্তু আলী আলবার্টোসের একটা ছিল না যে কোনো মিটিং এ যদি হুম, মিস করো মিস করে। কিক আউট হুম, থাকবে। খুবই স্ট্রিক্ট কিন্তু। হ্যাঁ, স্ট্রিক্ট ছিল। তো আমার হয়েছিল ওকে, মিটিং তো আমি করবোই, আমার কঠিন কিছু না। তো এই গ্রামের নেট, হুম, আল্লাহ আকবার। তো আমি জয়েন করে আছি। ওই দিন মেবি সেজুতি আপুর ক্লাস ছিল, কিংবা ইংলিশ আরেকজন ছিল, আপুর নাম মনে নাই। কোনো এক আপুর ক্লাস ছিল আর কি। তো ক্লাস চলতেছে, মাঝখানে আমার নেট অফ হয়ে গেছে। আল্লাহ জানে কেন অফ হয়ে গেছে, ইমার্জেন্সি উঠে আছে। অনেকক্ষণ ট্রাই করছি, হয় নাই, কাজ হয় না। কাজ হয় নাই। তো শেষ, আলী অ্যালবার্টোস থেকে বাদ। এবং আহ, এনে একটা ট্রানজিশন পিরিয়ড চলে কিন্তু 11 থেকে 12-র যেই অ্যাসাইনমেন্টের সময়, তখন একই সাথে আলী অ্যালবার্টোসের কিছু কাজ কাম আছে, পাশাপাশি তখন একটু ফাস্ট যায় হুম, 12 অ্যাসাইনমেন্টের জন্য। আরেকটু প্রেশার আসে। হ্যাঁ, একটু প্রেশার বেশি হয়ে যায়। তো 11-র জন্য আহ 11 শেষ করার পর যখন আলী অ্যালবার্টোসে গেলাম, 12-র জন্য আমি এরকম টাইম দিতে আসলাম না। এবং আল্টিমেট আলী অ্যালবার্টোস থেকেও কিক আউট। কিক আউট। আমার আহা! হাতে সময় দেখতেছি অল্প আছে, মডিউল শেষ হচ্ছে না। তো তখন আবার ইলেকট্রিসিটির কাহিনী শুরু হয়েছে ঢাকায়, হ্যাঁ, মানে পুরো বাংলাদেশে আর কি। হ্যাঁ, ওই সময় আসলে অনেক ইলেকট্রিসিটি প্রবলেম ছিল। হ্যাঁ, তো আর তার উপর ভাই গ্রামে কিন্তু এটা আরো সিভিয়ার। ঢাকায় রাইট। তো মানা যায়, কিন্তু গ্রামে, তাও আমাদের গ্রাম হচ্ছে 1 ঘন্টা কারেন্ট থাকলে তো 3 ঘন্টা নাই। আহা! তখন হচ্ছে কোনো রকমে মোবাইল দিয়া দেখা দেখা মডিউল গুলা শেষ করি। তো 12 নাম্বার অ্যাসাইনমেন্টটা যেদিন আসে, ওই দিন একদমই কারেন্ট নাই। আমি 8টা বাজে বসছি, 8টা বাজে কারেন্ট আসছে, লিটারালি 8টা বাজে আসছে। জঙ্কার ভাইয়ের আগে একটা ফেসবুকে ভিডিও দিত, হুম, তারপর হচ্ছে ভিডিও দিত। ফেসবুকে ভিডিও অবশ্য 8টার আগে শুরু হইতো, ফেসবুকে ভিডিওটা মোবাইলে দেখছিলাম। তারপর যখন আমি অ্যাসাইনমেন্টের ভিডিও দেখা সেট আপ করবো সব, আমি সেট আপ করছি আর কারেন্ট চলে গেছে। ওই সারা রাত কারেন্ট আসে না, এবং সারা রাত আমি ঘুমাইনি। আমি মানে ওয়েট করতেছিলাম যে কখন কারেন্ট আসবে, কারণ আমার একটা ইন্টেনশন ছিল অ্যাসাইনমেন্ট গুলোর ক্ষেত্রে যে আমি অ্যাসাইনমেন্ট গুলো শেষ করব, তারপর রেস্ট নিব, মানে একদম লাস্ট মুহূর্তে শেষ না করে। তো ওই আশাতেই বসেছিলাম যে কখন কারেন্ট আসবে। লাকিলি ওই সময় হচ্ছে মামি আমাদের এখানে আসছিল, বড় মামি, যে মামা টাকা দিছিল। ও উনার ওয়াইফ। হ্যাঁ, তো বড় মামি দেখছে। মামি বললো যে চলো আমার সাথে রাজশাহী চলো, রাজশাহীতে আমাদের এখানে তো আইপিএস আছে। ওয়াও! তো আমিও ভাবলাম ভালো সুযোগ, না করবো কেন। তো এরপর মামির সাথে চলে গেলাম রাজশাহী। তো আমার প্রথম 2 দিন, মানে প্রথম রাত তো আমার এমনি গেল জায়গা। এরপরের সারাদিন হচ্ছে জার্নিতে চলে গেল। আহ, রাস্তায় ঘুমাইছিলাম। দেন হচ্ছে বাসায় যাই, আবার পিসি অন করে 3 দিনের জন্য নিজের আটকে রাখছি।
মানে ম্যানেজ কেমনে করছেন? কারণ আপনি নতুন একটা জায়গায় গেছেন, স্বাভাবিকভাবে মানুষ আপনার সাথে কথা বলতে চাচ্ছে বা ওখানে যে আত্মীয়স্বজনগুলো আছে আপনার সাথে কথা বলতে চায়। সো নিজেকে কিভাবে আটকে রাখছেন? আচ্ছা, এখানে হচ্ছে এটা তো মামির হেল্প ছিল আসলে। আহ, আমার মামি জানতো যে আমার কাজ করতে হবে বা অ্যাসাইনমেন্ট করতে হবে। তো এজন্য মামি হচ্ছে মামির ভাতিজার যে রুমটা আছে ওই রুমে আমাকে রাখছিল। আর ভাতিজা হচ্ছে সমবয়সী, তো ওকে বুঝাইছিলাম যে দেখো এই জিনিসটা গুরুত্বপূর্ণ, আমার এক্সাম চলতেছে অনলাইনে, তুমি ডিস্টার্ব তুমি করো। একটু ডিসটার্ব কম করো। তো ওয়ও এজন্য আর ডিস্টার্ব করে নাই। আর মামি করে রাখছিল যে আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে। এজন্য আমাকে ওইরকম ভাবে কেউ ডিস্টার্ব করে নাই, খাওয়ার সময়টা বাদ দিয়া। তাই তো মামির অবদানও আছে আপনার হ্যাঁ, লাইফে। অ্যাসাইনমেন্ট ১২টা করার জন্য মামির অবদান প্রচুর। আর নয়তো অ্যাসাইনমেন্ট ১২ আমি সাবমিটই করতে পারতাম না। কারণ তখন যে কারেন্টের অবস্থা ভাই, মানে সম্ভব না। আপনি কিন্তু ময়মনসিংহ থেকে রাজশাহী চলে গেছেন। তো বিষয়টা আসলে এত ইজি না আরকি। যদি এখন চিন্তা করি আরকি। জি। তো এভাবে অ্যাসাইনমেন্ট ১২ শেষ হলো। হ্যাঁ, এটা অনেকটা ময়মনসিংহ টু রাজশাহী অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্ট ১২ শেষ হয় আলহামদুলিল্লাহ। আ এরপরে হচ্ছে ইয়ের জন্য এসএসসির জন্য সিলেক্ট হই। এসএসসি তে কিন্তু আরো মানে ওইটা আমার কাছে মনে হচ্ছে নতুন আরেকটা জার্নি। এতদিন কোডিং করে আসতেছিলাম, একটা মজায় ছিলাম। এসএসসি তে যাওয়ার পরে কি হইলো যে সিভি বানাও, এই ইংলিশ প্র্যাকটিস করো, ওই ৭ মিনিটের একটা ভিডিও রেকর্ড। হুম। ভাই বিশ্বাস করেন ওইটা করতে যায় যে প্যারাটা খাইছি। মানে নিজের ভিডিও নিজের কাছে ভাল লাগে না। একটুও ভাল লাগে না। ভালো লাগা তো পরে, আমি যখন মানে বলবো নিজের সম্পর্কে, ৭ মিনিট কি ২ মিনিটের ভিতরে নিজের কথা শেষ। আমি নিজেই নিজের সম্পর্কে জানি না, অবস্থাটা এরকম। তো কোন রকমে দিছি, কিন্তু তখন একটা লাভ হয়েছে আমাদের। আহ, আহ, ইয়েতে জব প্লেসমেন্ট টিমে যাওয়ার জন্য তো ব্ল্যাক বেল্ট পাইতে হয়। তো গ্রুপে একটা আর কি নক দিয়েছিলাম যে একসাথে প্র্যাকটিস করব, কে কে আসো মক ইন্টারভিউর জন্য। তো তখন ওইখান থেকে আমি সহ ৭ জন ছেলে আসছিলাম। আমরা ৭ জনে একটা টিম বানাইছিলাম যে আমরা নিজেরা মক ইন্টারভিউ প্র্যাকটিস করবো। এটাই আসলে মানে একসাথে শিখার একটা মজা আরকি। হ্যাঁ, একটা আসলে কমিউনিটি থাকলে তখন একটা মানে enthusiastic মাইন্ড কাজ করে যে আসো শিখি কি আছে জীবনে। মানে একই টাইপের মানুষজন যখন একসাথে হয় তখন কিন্তু যে টার্গেটটা হয় এটা কিন্তু অ্যাচিভ করা অনেক বেশি ইজিয়ার হয়। হ্যাঁ। তো যদিও ভাই এখানে একটাই আছে, আমি এরকম গ্রুপ আরেকবার খোলার ট্রাই করছিলাম ইংলিশ প্র্যাকটিসের হুম। জন্য। তখন হচ্ছে সবাই আসছে, তখনও মোটামুটি ৮-৯ জনের মতো আসছিল। সবাই হ্যাঁ ভাই আমরা প্র্যাকটিস করবো আমি ওই যাই। সিরিয়াসনেস টা ছিল না। এরপরের দিন কাউকে খুঁজে পাওয়া যায় না। তো লাকিলি এই যে এই ৭ জন, এই ৭ জন ছিল। হ্যাঁ, না, এই ৭ জনের পোস্টটা আমি করি নাই। সরি। পোস্ট ওই ইংলিশের জন্য পোস্ট আমি করছিলাম। তখন যারা আসছিল তাদেরকে কাউকে পাইনি। এই ৭ জনের জন্য পোস্ট করছিল আরেকজন। ওকে, উনার পোস্ট থেকে আমরা গ্রুপে জয়েন জয়েন হই হইছেন। যে ওকে আমরা একসাথে প্র্যাকটিস করব। মজার ব্যাপার, যে পোস্ট করছে সে আমাদের সাথে ছিল না। আমরা যে ৭ জন জয়েন করছি, আমরা ওই ৭ জন পরে গ্রুপটাকে সামনে নিয়ে গেছি। বাহ! মানে কিন্তু যে করছে সে নাই, সে না, বাকিরা চালায় নিয়ে গেছে। হ্যাঁ। তো আমরা মোটামুটি রাত ২টা পর্যন্ত দেখা যেত যে আড্ডা দিতেছি। কিন্তু ওইখানে আড্ডার একটা মজা ছিল যে আড্ডা হচ্ছে, কিন্তু আড্ডার মাঝখানে হচ্ছে একটা রুলস দিছিলাম যে যেই আড্ডায় দাও ইংলিশে দিতে হবে। ওয়াও! যাই কও ইংলিশ। ইংলিশ। হ্যাঁ। তো তখন ইংলিশের প্র্যাকটিসটা হয়েছে। পাশাপাশি হচ্ছে আমরা ডেডিকেটলি ১ ঘন্টা করে টাইম রাখতাম যে ৭ জনের ভিতরে ৬ জনে একজনকে কোয়েশ্চেন করব। মানে ওই ৬ জনের ৬ জন মিলে একজনের ইন্টারভিউ নেব। তো মোটামুটি এভাবে ইন্টারভিউ নিতে থাকি। এবং মক ইন্টারভিউ আলহামদুলিল্লাহ আমরা ৭ জন ব্ল্যাক বেল্ট পেয়েছি। বাহ! ৭ জনই ব্ল্যাক হ্যাঁ। বেল্ট। ওয়াও! নাইস। এটাই আসলে একটা টিম ওয়ার্ক আরকি। যখন একটা টিম ভালোমতো পাওয়া যায়, তখন আসলে লেভেলটাই অন্যরকম হয়ে যায়। জি ভাই। এরপর? এরপরে জব প্লেসমেন্ট টিমে গেলাম। ওইটাও আরেক কাহিনী। কারণ ওইখানেও কোড কম করতে হইতাছে। হুম, যদিও আমার মেন্টর ছিল হচ্ছে সেজুতি আপু, সুমা সেজুতি আপু। আপুর আরেকটু ডিফারেন্ট ছিল। ও আরেকটু ডিফারেন্ট ছিল। আপু আমাদের ফ্রেন্ডদের যারা ওই ৭ জনের ভিতরে ৬ জন, ওদের সবাইকে হচ্ছে রেজুমে আপডেট করাইতেছে বা জবের জন্য প্রিপারেশন নেওয়া হইতাছে। আপু এগুলো কিছুই ১ম এ করায় নাই। আপু ১ম এ কইছে ৩ দিন সময় আছে, একটা ইউনিক প্রজেক্ট করে দাও। যার যের মতো ইউনিক প্রজেক্ট করে দাও। আর অবশ্য তখন মজা পাইছিলাম কারণ অনেকদিন ধরে কোড কোড করতাছি না। করা হয় তো নাই। হ্যাঁ। আপু বলতেছে কোড করো। তো আমরা নিজেদের মতো করে একটা ওয়েবসাইট বানাই। আমি বানাইছিলাম হচ্ছে আ আ প্রবলেম সলভিং এর জন্য ওয়েবসাইট। মানে ওয়াও! মানে আমি যখন ঢুকছি, যখন আমাদের জাভাস্ক্রিপ্ট এর ১ম মেবি এটা ছিল হচ্ছে প্রবলেম সলভিং এর। তো হুম, তখন আমার প্রবলেম সলভিং জিনিসটা ভালো লাগছিল।
যে জিনিসটা মজার। মজার। তো তখন আমার লিড কোডের সাথে পরিচয় হয়েছে। যদিও লিড কোডে তখন কোড করার সাহস পাই নাই যে ভাই কত কঠিন জিনিস। তো আমি যখন আপু যখন প্রজেক্ট বানানোর কথা বলছে, তখন মাথায় আসছে যে লিড কোডের মতো একটা ওয়েবসাইট আমি বানাইলে কেমন হয়? হুম, তখন আমি হচ্ছে ঐরকম লিড কোডের মতো একটা ট্রাই করছি। সেটা হচ্ছে সলভিং আওয়াল নাম দিয়েছিলাম। ওকে। রাত জাগা পেঁচা টাইপের। ওয়াও! নামটা সুন্দর কিন্তু। তো ওইটা আপু ভালো করছিল। দেন হচ্ছে চাকরির জন্য এপ্লাই করা শুরু। আম করতে আছি। কোনো রেসপন্স নাই। নাই, কিছু নাই। কিচ্ছু নাই। কোনো রকমে আমি ২ টা ইন্টারভিউ পাইছি, তাও রিমোট। ওকে। তো বাসার মানুষ ভাই এরা বুঝে না যে রিমোট জব বলতে কিছু আছে। রিমোট ইন্টারভিউ দেওয়া যায়। আমার মিডল ইস্টে একটা ইন্টারভিউ চলতেছিল। আমরা তো রিয়েক্টে হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট দিয়ে শুরু করছিলাম। ক্লাস রাইট। কম্পোনেন্ট ওরকম ধরি নাই। হুম, হুম, হুম। তো আমাকে ক্যামেরা অন করা ছিল। আমাকে ধরায় দিয়েছে ক্লাস কম্পোনেন্ট। কইছে এখানে একটা এরর আছে। কোন অনলাইন টুল ইউজ করা বাদ দিয়ে এররটা খুঁজে আই। তো আমার এমনিতেই মাথা কাজ করতেছে না। কারণ ক্লাস কম্পোনেন্ট ঐরকম হুম, এক্সপ্লোর করি নাই। হুম। না তখন কিন্তু মোটামুটি ২ টাই চলতো। হ্যাঁ, এখন কিন্তু মানে ফাংশনালি চলে আরকি। এখন ক্লাস হ্যাঁ, তো আর ওভাবে হচ্ছে যে React ওয়ালারা কিন্তু ওটা সাজেস্ট করতেছে না। হ্যাঁ, ইভেন আমি ১-১.৫ বছর ধরে রিয়েক্টই কাজ করতেছি। কখনো ক্লাস ক্লাস কম্পোনেন্টের মাধ্যমে কম্পোনেন্ট এ হয় না। করা হয়নি। তো আমি দেখতাছি ডিবাগ করার ট্রাই করতাছি। ক্যামেরা অন আছে। ওদিক দিয়া দরজা লাগানো ছিল। আম্মু দরজা খুইলা, "এই খায়া যা।" এটা মজার এক্সপেরিয়েন্স। তো এটা আমার মিডল ইস্টের ইন্টারভিউ। সেম ভাবে একটা ছিল হচ্ছে নাম কি ইন্ডিয়াতে একটা ইন্টারভিউ ছিল। ওটা হচ্ছে যদিও কোম্পানির ওটা ফ্রড কিনা আমার সন্দেহ আছে যথেষ্ট। হুম, হুম, হুম। ইন্টারভিউ চলতেছিল ওই সময় মেজো মামি আমার ইন্টারভিউ চলতেছে মেজো মামি ঘরে ঢুকে রুম গোছানো শুরু করে দিয়েছে। আমি ক্যামেরা অফ করে একটা ধমক দিয়েছি যে আমার ইন্টারভিউ চলে রুম থেকে যান। তো এটা মামি কি রাগ করছে? জানি না ভাই, তাহলে এখন সরি বলে দেন। সরি। তো তো এভাবে কয়েকটা ইন্টারভিউ গেল। অন সাইট ইন্টারভিউ আমি ২টা দিছি। একটা হচ্ছে ঢাকাতে মিরপুর ১০ ছিল। এখন যেখানে কাজ করতেছি এই কোডরেক্সের এখানে আমি আসলে এখান থেকে যে জব সার্কুলার দিয়েছে আমি এটা জানতাম না। ওকে। একটা আছে না যে আপনার রিজিক হচ্ছে আপনার কষ্টের উপরও পাশাপাশি হুম, লেখাও আছে। রাইট। তো কষ্ট তো আমি অন্য দিক দিয়ে করতেছিলাম বিভিন্ন হুম, কোম্পানিতে হুম, এপ্লাই করার হুম। হাবিজাবি। কোডরেক্স সম্পর্কে আমি জানিও না তখন। একদিন ক্লাস চলতেছে মানে সেজুতি আপু আমাদের বিভিন্ন কোশ্চেন করতেছে এই সময় হঠাৎ আমাকে বললো যে আপনার ইন্টারভিউ হবে সবার ওকে। সামনে। তো সবাই মিলে মোটামুটি ইংলিশে কোশ্চেন টোশ্চেন করা শুরু করছে। আমি ঘাবড়াই নাই। আমি রিপ্লাই দিতেছিলাম এটা কি কয়েকটা। কোডরেক্স এর ইন্টারভিউ? না, সেজুতি আপু নিচ্ছিল। ওকে। মানে তো প্র্যাকটিস করার হ্যাঁ, ছিল। প্র্যাকটিস করা ছিল। ওকে। তখন হচ্ছে ম্যাক্সিমাম রাইট অ্যান্সার দিয়েছিলাম, অনেকগুলো ভুল ছিল। তো ওইখানেও আপুর ইন্টারভিউ শেষে আপু বলল যে, "হুমায়ূন ভাই আপনার সিভিটা দিয়েন, আপনার রেজুমিটা দিয়েন, আপনাকে এক জায়গায় রেফার করব।" আমি তখন পর্যন্ত ভাই কিছুই জানি না এটা সম্পর্কে। ওকে। এবং আপু আরেকটা জিজ্ঞেস করলো যে, "আপনার ঢাকায় কাজ করতে সমস্যা নাই তো?" আমি বললাম, "না, সমস্যা নেই।" দেন আপু আমাকে আ কোম্পানি ডিটেইলস দিল যে, "আপনার এই কোম্পানিতে একটা ইন্টারভিউ আছে, যায়েন।" আমি কিন্তু কোডরেক সম্পর্কে কিছুই জানি না। আমি অন্যান্য অনেক কোম্পানিতে এপ্লাই করছি। এইখান সম্পর্কে কিন্তু আমার কোনো আইডিয়াও নাই। আমাদের তারপর হচ্ছে এক শনিবারে অফিসে ইন্টারভিউ ছিল পান্থপথ। ওইখানে ৭ জন ছিল মনে হয়। তো ৭ জনের ৬ জনের অভিজ্ঞতা আমি শুনলাম। সবার কাছে নাকি তাদের মেন্টররা অ্যাসাইনমেন্ট মানে একটা অ্যাসেসমেন্ট দিছে। ওইটা যারা সাবমিট করছে তাদের ভেতর থেকে সিলেক্ট করছে। তাদের ইন্টারভিউ নিছে। তারপরে হচ্ছে এখানে পাঠাইছে। ওকে। আমি চিন্তা করতেছিলাম যে ভাই আমি তো এগুলো কিছু জানিই না। তার উপর একেকজন ইন্টারভিউ দিয়ে বের হচ্ছিল। আমি জিজ্ঞেস করতেছিলাম, "ভাই কি জিজ্ঞেস করছে একটু বলো।" তো ওরা যে কথা বলার স্টাইল ছিল, আমি এগুলা দেখে ভাই ঘাবড়াই গেছি যে মানে আমার তো হবে না। যারই হোক আমি নাই আমার হবে এখানে। না। হ্যাঁ। তারপর ইন্টারভিউতে ঢুকলাম। আ ওইটা ছিল আমার অন সাইট সেকেন্ড ইন্টারভিউ। অন ওকে, সাইট ফার্স্ট ইন্টারভিউ ছিল হরিবল। ওকে। কারণ যে ইন্টারভিউ নিচ্ছিল তার ১ম এই হচ্ছে, "তুমি ইন্টার পাস করে এটা পড়ালেখা করতেছ না। তোমার তো কিছুই এ একটাই ছিল। তারপর হচ্ছে তোমরা তো সব একই অ্যাসাইনমেন্ট করে নিয়েছো। যদিও আমরা ৩ জন ওই সময় প্রোগ্রামিং হিরোর ছিলাম। ৩ জনের রেজুমিতে আলাদা প্রজেক্ট ছিল। হুম, এরপরেও উনি এই কথা বলছে। হুম।
তারপর উনার আসলে এমন একটা মানুষ লাগতো প্রথমে ইন্টারভিউ, যে হচ্ছে একই সাথে জাভাস্ক্রিপ্টও পারে, পিএইচপিও পারে, লারাভেলও মানে পারে। সব পারে আর কি। হ্যাঁ, সব পারে। এরকম আছে যে আমার সব লাগবে, হ্যাঁ, মানে আইটি ডিপার্টমেন্ট লাগবে। তো এজন্য আর কি ওই ওটা তো আমার ভাই ফার্স্ট অন সাইট হুম ইন্টারভিউ। তো অন সাইট ইন্টারভিউ সম্পর্কে প্রথম ইন্টারভিউ হচ্ছে আমার মাথায় একটা বাজে অভিজ্ঞতা। এক্সপিরিয়েন্স দিল। তো সেকেন্ড ইন্টারভিউর জন্য আমার বেশি নার্ভাস। হুম তাও আবার প্রথম ইন্টারভিউর যেই অফিসটা ছিল এটা ওরকম ছিল না, একটা বাসার ভিতরে ছোট। ছোট। হ্যাঁ, বোঝাই যাচ্ছে হ্যাঁ, যে যে সে এরিয়া তো সব সব চাচ্ছে লাগবে। আর কি, হ্যাঁ, মানে আইটি তো ডিপার্টমেন্ট চাচ্ছে, তো সে কোন টাইপের বাসার মধ্যে কোম্পানি করছে এটা তো বোঝাই যাচ্ছে। তো ওইখানে আমি কোড রেক্সে ঢুকছি, একটা আলাদা এনভায়রনমেন্ট। ঢোকার সাথে সাথে যে আলামিন ভাই আমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট ভাই, আহ, মানে যেভাবে জিজ্ঞাসা করলো, হুম মানে একটা মানে পুরো আপ্যায়ন। একটা হ্যাঁ, এনভায়রনমেন্ট তো পাইছেন। আমি তো ভাই আরো ঘাবড়াই গেছি যে এমনিতেই আমার সাথে যারা মানে ইন্টারভিউ দিতে আসছে তারা প্রোগ্রামিং হিরোর, তো ওরা আর আমার জ্ঞানের লেভেল সেমই। হুম কিন্তু ওরা তো আবার ইউনিভার্সিটি পাস টাস করে আসছে, হুম ওদের কথা বলার স্টাইল কত সুন্দর, আমি কিন্তু এখনো শুদ্ধভাবে পুরোপুরি বলতে পারি না। হুম হুম, হুম। তো আমি ভয়ে আছি, লিটারেলি ভয়ে আছি যে কি হয় না হয়। তারপর ইন্টারভিউতে ঢুকি। ইন্টারভিউ ৩ জন ছিল, আমাদের সিটিও সলি ভাই, সিও ফারশিদ ভাই এবং এইচআর তারেক ভাই। ৩ জন ইন্টারভিউ নিতে বসছে। আমি নার্ভাস, হুম সেই লেভেলের নার্ভাস। প্রথমে ভাই বললো যে স্যার বলার দরকার নেই, ভাইয়া বলো। ওকে। তারপর মোটামুটি আমার যারা আমার আগে ছিল তাদের মোটামুটি ২০ মিনিটের মতো করে ইন্টারভিউ ছিল। আমার ইন্টারভিউ ১.৫ ঘন্টার মতো হয়েছে, এবং ওই ১.৫ ঘন্টা আমার কাছে মনে হয় না এটা ইন্টারভিউ। মানে ইন্টারভিউ বইসা আমি যে হুমায়ুন আহমেদ নিয়ে কথা বলবো, আমি এটা চিন্তা করি না ভাই। না এটাই তো আসলে একটা কি বলবো, একটা কোম্পানির সার্থকতা, যে চাকরি দেখ আর না দেখ, কিন্তু এই যে এক্সপিরিয়েন্স দিচ্ছে, বেটার একটা এনভায়রনমেন্ট দিচ্ছে, এটার জন্য এপ্রিসিয়েট করা উচিত। হ্যাঁ ভাই, আমাদের এনভায়রনমেন্ট আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। তো ওইখানে ইন্টারভিউ দিলাম দুপুর যেহেতু ছিল, তো লাঞ্চের ইনভিটেশন ছিল, লাঞ্চ করলাম। আর ওই যে একটা কথা আছে না, পেট খুশি তো মন খুশি। হুম তো প্রথমে খায়া যেতেছি, আই এম ওয়াও। লাইক সেই কোম্পানি, হোক না হোক হ্যাঁ ইন্টারভিউ দিছি এটাই হ্যাঁ, অনেক। এটাই বলতেছিলাম যে এটাই কোম্পানির সার্থকতা। হ্যাঁ, তো এরপর আমি সেজুতি আপুকে নক দিলাম। আপু ইন্টারভিউ ছিল, হুম এমন হয়েছে। আপু বললো আশা করি ভালো কিছু হবে। দ্যাট মিনস আপনার ভালো হয়েছিল হ্যাঁ, ইন্টারভিউ। ইন্টারভিউ ভালো হয়েছিল, যদিও আমি অনেকগুলো কোশ্চেন অ্যান্সার পারিনি। হুম জীবনে ফার্স্ট টাইম নাম শুনছি। যেমন ওকে আমাকে জিজ্ঞেস করছিল সাদি ভাই জেআইটি কি। ওকে। তো আমি ফার্স্ট হুম টাইম শুনতাছি জেআইটি নামে কোনো জিনিস আছে। ওকে। তো আমি বলছি ভাই এটা আমি ফার্স্ট টাইম শুনলাম। আমি অনেস্ট ছিলাম, হুম হুম যে কোনো কিছু নতুন শুনতে আছে আমি সাথে সাথে বলছি যে ভাই এটা আমি নতুন হুম শুনছি, হুম এটা হুম। আমি আগে থেকে জানি না। এটা স্বাভাবিক, মানে সবার যে সবকিছু জানা থাকবে এটা তো না। আমরা হ্যাঁ, তো আর মানে ফেরেশতা না যে সবকিছু একদম জেনে ফেলবো, বুঝে ফেলবো, রাইট? ভাই ইন্টারভিউতে যখন আপনাকে কোনো জিনিস জিজ্ঞেস করা হচ্ছে এবং আপনি যখন জানেন না, তখন কিন্তু একটু ভয় কাজ ভয় করে। কাজ করে, রাইট? হ্যাঁ, তো ইন্টারভিউ শেষ হলো ২ দিন পর। হ্যাঁ, তারেক ভাই থেকে ফোন আসে এইচআর, যে আমি কবে জয়েন করতে পারবো। ওয়াও! And ওই মুহূর্তে কেমন লাগছে ওই মুহূর্তটা? মানে আমি বুঝতেছিলাম না যে কি কইতে হয়, কবে জয়েন করবো, মানে কি আমি তো আজকে আইসা পড়ি। তো ভাই বুঝছিল আমার এক্সাইটমেন্টটা। তারপর ভাই নিজে থেকে একটা ডেট দেয় যে ১ সপ্তাহ পরে আসেন, হুম আপনার তো ঢাকায় এসে সেটেল হতে হবে, হুম। নিজেকে গোছাইতে হবে। তারপর ভাই একটা ডেট দেয় ১ সপ্তাহ পরে। তারপর আমি এখানে যাই। তো ২ জন আমরা ছিলাম, আমি এবং সুকুমার ভাই। হ্যাঁ, এই তো আমার ভাই জব পাওয়ার পর্যন্ত কাহিনী। তো এখানে ভাই এই একটা আছে, হুম আমি এটা জিনিসটা শেয়ার করতে চাই। ওকে। সেটা হচ্ছে যে জব পাওয়ার পর আমার প্রথম কোয়েশ্চেনটা কি ছিল। জব পাইছি, অফিসে গেছি, কম্পিউটার সামনে দিছে, ছিল হচ্ছে ম্যাক মিনি এখনো যেটা চালাই। আমি তো ভাই কম্পিউটার মানে দেখাইছি বড় একটা বক্স, একটা মনিটর, হুম তাই না? অথবা ল্যাপটপ হইলেও ল্যাপটপ তো আলাদা, হুম দেখলেই বোঝা যায়। ম্যাক মিনি ফার্স্ট টাইম দেখতাছি যে ছোট একটা বক্স, হুম একটা হুম। মনিটর। আমি যতই খুঁজি পাওয়ার অন করে কোন জায়গায় আমি খুঁজে পাই না। তো আমি অনেকক্ষণ খুঁজতে আছি যে ভাই অন করে কেমনে, লজ্জাও লাগতাছে যে আসছি ডেভেলপার হিসেবে, কোয়েশ্চেন করব কি যে ভাই কম্পিউটার কেমনে অন করে। তো এটা আমার মানে না একটা শুনতেই অবাক কাহিনী। লাগার মতো। তারপর জিজ্ঞেস করলাম ভাই কাকে কেমনে কাকে অন জিজ্ঞেস করে? করছেন? জিজ্ঞেস করছি আমি এইচআর কে। এটা আর কি। হ্যাঁ, তো ভাই কিছু মনে করেনি। ভাই এরপর দেখাই দিল যে এমনি অন। তো এটা একটা হয়তো সার্কাজম হইতে পারে যে ডেভেলপার হিসেবে যে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ভাই কম্পিউটার অন করে কেমনে?
আচ্ছা। এই তো ভাই। সো মানে যেদিন চাকরি পাইলেন, সেদিন মানে চাকরির নিউজটা আপনি ১ম কাকে দিছেন? আম্মুকে বলছিলাম। আম্মুকে বলছিলেন। সো আন্টির এক্সপ্রেশনটা কিরকম ছিল? সেই খুশি। সেই খুশি। হ্যাঁ, তারপর মামাকে জানান নাই? হ্যাঁ, মামাকে জানাইছি। সবাইকে জানাইছি। হ্যাঁ, ১ম এ আম্মুকে জানাইছি। ওকে। তারপর বড় মাকেও জানাইছি। বড় মার সাথে রাত্রে কথা হয়েছিল। আচ্ছা। তো মামা মানে কেমন ফিল করতেছিল? মজা নিচ্ছিল। মামা ভাইগনা যেমন করে হ্যাঁ, আরকি। তাহলে তো মামা অনেক মজার মানুষ। হ্যাঁ, অবশ্যই। ওকে। তো আপনার একটা ইচ্ছা ছিল যে, যেহেতু আপনার ফ্যামিলিতে একটা ইস্যু হয়েছিল, তো যার কারণে হচ্ছে আপনার একটা ইচ্ছা ছিল যে আপনি আপনার ফ্যামিলিকে ঢাকায় নিয়ে আসবেন। সো এটা কি হচ্ছে? ইনশাআল্লাহ ভাই আমি প্রোগ্রেসে আছি। বাসা রাখছি। ইনশাআল্লাহ বাসা নিয়ে ফেলছেন? হ্যাঁ, বাসা নিয়ে ফেলছি। ওকে, তো নাইস। আম্মুকে তাহলে নিয়ে আপনার যাবো। ড্রিম পূরণ হয়ে গেল। মাশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সো আপনার সাথে যখন কথা বলছিলাম, তখন আপনি বলছিলেন যে আপনি L1 এর পরে L2 তে ভর্তি হয়েছিলেন। কিন্তু সামহাউ হচ্ছে আপনি সেটা কন্টিনিউ করতে পারেন নাই। বাট আপনার একটা আফসোস লাগছে আরকি। মানে কেন আমি কন্টিনিউ করতে পারি নাই। বাট আফসোসটা এই কারণে লাগে নাই যে আমি কন্টিনিউ করতে পারি না। আচ্ছা ঠিক আছে, এরকম না। আপনার কোন একটা ঘটনার প্রসঙ্গে আপনার কাছে মনে হইছে যে মানে আমি যদি L2 টা করতাম তাইলে হয়তোবা আমি আরেকটু ক্যারিয়ারকে আপগ্রেড করতে পারতাম। তো সেই সম্পর্কে যদি হয়তো একটু বলতেন। হ্যাঁ ভাই, L2 হচ্ছে আমার জবের যখন মনে হয় ২ মাস বা ইন্টার্নশিপের যখন ২ মাস তখন L2 র কোর্স শুরু হয়ে যায়। ওকে, তো আমার মাথায় একটা ঘুরতাছিল যে এখানে পার্মানেন্ট হবো কি হবো না তার কোনো ঠিক ঠিকানা নেই। ওকে। এটার রিজন ছিল ভাই, আ যে কাজগুলা দেওয়া হচ্ছিল, আমাকে যেভাবে অ্যাসেসমেন্ট করা হচ্ছিল, আমার কাছে মনে হইতাছিল যে ভাই আমি এখানে টিকব না। না আমি এখানে টিকব না আর। হ্যাঁ, ১ম এই ধরায় দিয়েছিল GSAP। যদিও GSAP একটা মজার জিনিস। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। না জানলে তো ভাই হ্যাঁ, হ্যাঁ। যাই বলেন, জাতীয় কবির নামও জানি না। রাইট। তো আমি ঐদিন শেষ। ১ সপ্তাহের মতো কোথাইছি পারি না। এরপরে গুটেনবার্গ দিছে। তো আমার একটা ছিল যে আমি কি টিকবো কি টিকবো না। তো ভাবলাম যে ঠিক আছে L2 তে জয়েন হয়ে যাই। L2 করলে তো ওইখানে আবার জব প্লেসমেন্ট টিম আছে। হুম। পাশাপাশি আমার স্কিলটাও গ্রো আপ হয়ে যাব। তো হ্যাঁ, তো L2 তে এরপর জয়েন করি। জয়েন করার পর বাট কাজের তখন প্রেশারটা বাইরা যায়। ওকে। তো আ আমার ১ মাস পরেই পার্মানেন্ট হই। তো পার্মানেন্ট হওয়ার পরে কাজের প্রেশার আরেকটু বেড়ে গেছে। মানে পার্মানেন্ট হইছেন এটাই আপনার কাছে মানে এটা আশ্চর্য লাগতেছে। ইয়েস, সিরিয়াসলি আশ্চর্য লাগতাছিল। কারণ আমার কাছে মনে হইতেছিল যে ভাই আমারে দিয়া হইতো না। অন্য আরেকজন আমার থেকে ভালো কোড করতে পারবে এখানে। আচ্ছা, আচ্ছা। তারপর পার্মানেন্ট হই আলহামদুলিল্লাহ। তারপর L2 চলতে থাকে কিন্তু যখন আমার ৪ নাম্বার অ্যাসাইনমেন্টটা ছিল যেখানে পাথ ডিফাইন্ড হয়ে যাব। তো ওই অ্যাসাইনমেন্টটা আমি করতে পারি নাই। অনেকগুলা মানে কাজ ছিল পাশাপাশি এইসব হাবিজাবির কারণে ওই অ্যাসাইনমেন্টটা করতে পারি নাই। তো L2 বাদ হয়ে গেল। তার মোটামুটি ৪-৫ মাস পরে অফিসে একটা সার্কুলার দিল। যে এখানে হচ্ছে সিনিয়র ফ্রন্ট এন্ড ডেভেলপার লাগবে। ওকে। তো আমি ক্রাইটেরিয়া গুলো দেখলাম যে ভাই কি কি জিনিস লাগবে। তো দেখার পর আমার মনে হলো যে আমার মোটামুটি সিমিলেটরি কিছুটা আছে, যেমন বিল টুল সম্পর্কে জানা, হুম, টেস্টিং সম্পর্কে জানা, হুম। এসব। তো আমি তখন L2 এর আবার আউটলাইনটা একটু দেখলাম এন্ড আই ওয়াজ লাইক শেষ করলে আমার কি ক্ষতিটা হয়ে যেত। তখন আফসোসও লাগতেছে যে কেন আমি তাহলে আমি হয়তোবা একটু রিকমেন্ড করতে পারতাম নিজেকে যে আচ্ছা আমি এই কাজগুলো পারি কিনা দেখি। হ্যাঁ, অন্তত বলতে পারতাম যে ভাই আমার একটা অ্যাসেসমেন্ট নেন। হুম। দেখি আমি কি মানে সিনিয়র সিনিয়র না হোক মিড লেভেল মিড ডেভেলপারের জন্য লেভেল রাইট। নিজেকে করতে পারি কিনা। একটা কোম্পানি কিন্তু ভাই নতুন একটা রিক্রুট করার থেকে তার এক্সিস্টিং দেরকে রাইট। করতে বেশি পছন্দ করবে। হ্যাঁ, obviously তাদের উপরে একটা ট্রাস্ট থাকে আরকি। আমাদের প্রোগ্রামিং হতে কিন্তু এটা হয় যে মানে নতুন কোনো কাজের জন্য যদি হচ্ছে যে মানে এক্সিস্টিং থেকে পাওয়া যায়, তাহলে কিন্তু একটা ট্রাস্টের বিষয়টাকে মানে খুব সহজেই কিন্তু জিনিসটা হয়ে যায় আরকি। নতুন কাউকে এনে শিখানোর চেয়ে বিষয়টা। তো আমারও মাথায় ওইটা ছিল কিন্তু যেহেতু শেষ করি নাই হুম। তো হাতছাড়া ওকে। জিনিসটা। সো নতুনদেরকে কি বলবেন যারা এরকম L2 তে আসে অনেক enthusiastic মাইন্ডসেট নিয়ে বাট যখন অ্যাডভান্স কনসেপ্ট এর সাথে যখন আস্তে, আস্তে পরিচিত হয় তখন এরকম আপনার মতো কাজগুলো শুরু করে আরকি যে ছেড়ে দিয়ে তারপর হচ্ছে অন্যদিকে ফোকাস করা বা মানে কুলাইতে না পারা আরকি। চেষ্টা না করা আরকি। ওদের জন্য আপনি কি সাজেশন দিবেন? এর আমার এখানে ২ টা ভুল ছিল আসলে L2 র ভর্তি হওয়াতে। এক হচ্ছে যে আপনি এ তো লাইফের ফার্স্ট জব। তো ফার্স্ট জবে কিন্তু শুধুমাত্র যে কাজের প্রেশার এমন না। হুম। মেন্টালিটিও বিষয় আছে। আমি লাইফে ১ম এজাইল নাম শুনতেছি। অ্যাডাপ্টিবিলিটি। হ্যাঁ,
তো এত এত জিনিসের নাম আমি প্রথম শুনতাছি, বাসায় যে আমি করমুটা কি, তো হুম একটা অ্যাডাপ্টের বিষয় থাকে না, তো আমি হচ্ছে আমার মনে হয় যে নতুন যে কেউ শুরু করলে অন্তত 6 মাস নতুন কোনো কিছু চিন্তা না করে ওই পরিবেশের সাথে খাপ খাওয়ানোর খাপ জন্য খাওয়ানো, রাইট। ই করা উচিত। তো আমি এই ভুলটা করছি। আমার হুম প্রথম ভুল এটা ছিল, আমি 2 মাসের মাথায় ভর্তি হয়ে গেছি নিজের, আরে আমি তো তিসমার করে নিই, সমস্যা নেই। আচ্ছা, তো নতুনদের জন্য সাজেশন এটা থাকবো যে তুমি যদি এটা ফার্স্ট এই টাইম কয়েক জব, মাসের একটা হ্যাঁ, যে গ্যাপ আছে, একটু গ্যাপটা নেওয়া। গ্যাপটা নাও আগে, নিজেকে মানে পরিবেশের সাথে খাপ খাওয়ানো, তারপরে হচ্ছে জয়েন করো। আর যদি জয়েন করেই ফেলছো হুম তাহলে ভাই শেষ করো, হুম। কারণ শেষ না না, করে L2 এরপর। কিন্তু আবার একটু ফ্লেক্সিবল আছে, মানে L1 এর মতো না যে এখানে কিন্তু আবার একদিন পর পর মডিউল আসে, আবার কিন্তু অ্যাসাইনমেন্টে কিন্তু ডেডলাইন কিন্তু অ্যাডজাস্ট করা হয় আর কি, যাতে করে হচ্ছে করতে পারে। সো যাদের একদম খুব বেশি প্রেশার তারা হয়তো বা পারবে না, বাট যাদের মোটামুটি রিজনেবল প্রেশার আছে আমার কাছে মনে হয় তারা কিন্তু মানে করতে পারবে আর কি। কিন্তু ওই মাইন্ডসেটটা থাকতে হবে, হ্যাঁ, ডেডিকেশনটা আরেকবার দেখাইতে হবে। যদি দেখাইতে পারে তাহলে কিন্তু, কারণ আমি লাস্ট যে ৩টা বেসে দেখলাম যে যারা কমপ্লিট করছে তাদের মধ্যে হচ্ছে যে প্রায় 30 থেকে 40% কিন্তু জব হোল্ডার ছিল। সো আমি যদি চিন্তা করি যে 100 জনের মধ্যে 30 থেকে 40 জন যদি জব হোল্ডার শেষ করে, দ্যাট মিন্স আসলেই পসিবল যে জব হোল্ডারদের L2 কমপ্লিট করতে পারা। কিন্তু সবচেয়ে বড় কথা যে অফিস শেষে এসে যে একটু রেস্ট নিয়ে বা একটা ঘুম দিয়ে আরেকবার একটু যে নিজেকে বসাইতে হবে, এই মাইন্ডসেটটা যাদের থাকে তারা আবার পারে আর কি। হ্যাঁ, এইখানেই হচ্ছে এটা, এই যে ফ্লেক্সিবিলিটিটা। হুম হুম ওই L1 এ যখন ছিলাম তখন কিন্তু একটা পেছন থেকে গুতা ছিল, হুম 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 প্রতিদিন এটা প্রতিদিন শেষ হুম করতে হবে। হুম এই হুম। কথা L1 তো এটা কিন্তু একটু কম। একটু কম, হ্যাঁ। হ্যাঁ, যে এটা L1, ইন্টেনশনালি করা হ্যাঁ, হয়েছে। ইন্টেনশনাল করা হয়েছে যে এখন তো ছেলেপেলে বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, রাইট। ম্যাচিউর হয়ে গেছে। আমি তো বড় হই নাই তখন। হ্যাঁ, বুঝতে তো পারছি। এজন্য আমার হয় নাই। তো যারা নতুন জয়েন করবে তারা ভাই বড় হইয়া যায়, মানে নয়তো, মানসিকভাবে বড় হওয়া। হ্যাঁ, নয়তো শেষ হবে না। আচ্ছা, আচ্ছা। আর আরেকটাই থাকে যে আজকে করব না, কালকে এটা শেষ করে ফেলবো। আমার এটা ছিল। ওকে, তো এইটা থাকলে হয় না। এটা ওকে। থাকলে ওই কালকে আর আসে না ভাই। আসে না। কালকে তো আসলে তখন আসে না। ওইটা আর শেষ হয় না। এজন্য বলে যে যা করবার আজকে করো। হ্যাঁ, কালকের জন্য বসে থাকলে কিন্তু শেষ আরকি। এটা কালকে এটা পরশু হয়ে যাবে। পরশুটা হয়ে যাবে তারপরের দিন। আর হয় না আরকি। সো আপনার কাছে লাস্ট একটা ব্যক্তিগত কোয়েশ্চেন যে এখন আপনার কাছে মানে পরিচয় দিতে কেমন লাগে? যে যখন কাউকে পরিচয় দেন যে আগে তো ছিলেন যে আমি স্টুডেন্ট বলা, আ আমি পড়ালেখা করতেছি বলা, আর এখন বলা যে আমি একটা প্রফেশনাল জায়গায় জব করতেছি। এটার মর্যাদা কতটুকু? আর আপনার আ মনে হয় সামনে বিয়ে হইতে পারে। কথাবার্তা চলতেছে এরকম একটা কিছু। সো মানে এটার মধ্যে আসলে কোনো কানেকশন আছে কিনা? যে মানে এখন যে একটা বিয়ে করার জন্য নিজেকে রেডি করতেছেন আরকি। মর্যাদার বলতে ভাই অবশ্যই বন্ধু-বান্ধব তো সবাই এখন পড়াশোনা করতেছে। তো রাইট। ওদের সামনে একটা ফ্লেক্স নেওয়া যায় যে, আরে কি তোরা পড়াশোনা করছিস, আমি তো জব করি। না, তারা পড়াশোনা করাও আবার উচিত। আবার কিন্তু এটা না, ইয়া না, করা বিষয়টা ঠিক ওরকম হবে না। না। মজা নেওয়া আরকি। মানে বন্ধু-বান্ধবের সাথে মজা বন্ধু-বান্ধবের সাথে নেওয়া। তো অনেক কিছুই মজা নেওয়া যায়। হুম, হুম, হুম। আর এটা ছাড়াও হচ্ছে আ অন্তত জব করাটা বা প্রফেশনাল লাইফে ঢুইকা যাওয়াটা এটাই একটা মর্যাদার রাইট, কারণ এখন হচ্ছে তুমি নিজেরটা নিজে দেখতে পারো। রাইট। এ নিজের এ একটা পরিচয় হ্যাঁ, থাকে। নিজের একটা পরিচয় থাকা যায়। এই কারণে বিয়ে করতেছেন। বিয়ে তো ভাই করতেই হবে তো। রাইট। এখন বাসায় যেহেতু চাকরিও হয়ে গেছে মোটামুটি অনেকটা সেটেল বলা যায়। মানে সেটেলমেন্ট তো আসলে কোনো শেষ নেই। এটার ডেফিনিশন নাই আরকি। আপনি যত বড় হবেন মনে হবে সেটেল এখনো হয় নাই আরকি। ওই যে মানে মৃত্যুর আগ পর্যন্ত মনে হবে না কিছুই করলাম না এরকম মনে হয় আরকি। তো এই জায়গাটাকু সো আপনার জন্য শুভকামনা। খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক। অডিয়েন্স যারা আছে তারা আপনারাও একটু দোয়া করবেন যে আমাদের হুমায়ূন কবির ভাই যাতে তাড়াতাড়ি তার এই ড্রিমটাও ফিল আপ করতে পারে আরকি। তো হুমায়ূন ভাই আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। এত ব্যস্ত সময়ের মধ্যে যে আমাদেরকে সময় দিচ্ছেন এবং কিছু ইনসাইট শেয়ার করছেন যাতে করে হচ্ছে অডিয়েন্সরা বুঝতে পারে এবং তাদের ক্যারিয়ারে ইমপ্যাক্ট তৈরি করতে পারে। আপনাকে থ্যাংক ইউ ভাই। আমার জন্য এতক্ষণ টাইম দিচ্ছেন। থ্যাংক ইউ।